যুদ্ধের ভবিষ্যৎ কি? কেউ কেউ কইতেছেন ইরানের তো আসলে পাল্টা আঘাত করার মতো তেমন কিছু নাই, কিছু ক্ষেপণাস্ত্র ছাড়া। ক্ষেপণাস্ত্র ব্যয়বহুল, এইটার একটা স্টক আছে, সেটা শেষ হয়ে যেতে পারে দ্রুত। বিমান দিয়ে বোমা মারা অনেক বেশি কস্ট এফেক্টিভ, তাই এই যুদ্ধে ইরান টিকবে না। তার উপরে আমেরিকা আর ইসরায়েল একসাথে আক্রমণ করছে, আর ইরান ওইদিকে কাতার, বাহরাইন, জর্ডান, আরব আমিরাত, সৌদি আরব আর ইসরায়েলেও একসাথে পাল্টা আক্রমণ করছে। ইরান একা অসংখ্য শত্রুদের সাথে একসাথে লড়তেছে। একা এতগুলো রাষ্ট্রের সাথে একই দিনে যুদ্ধ বাধায় দেওয়ার ইতিহাস দুনিয়াতে আর একটা আছে কিনা মিলিটারি বিশেষজ্ঞরা বলতে পারবেন। আমি খুঁজে দেখছি, পাই নাই। এটি একটা অভাবনীয় যুদ্ধ, এমন যুদ্ধ আগে কখনো হয় নাই। ইরান একটা মরণ কামড় দিছে, এমন ভাবে যে আমি তো মরবই, তোমাদের সাথে নিয়ে মরবো, এই স্টাইলে। এই যুদ্ধে ইরানকে পরাজিত হবে, অন্য পরাশক্তিগুলো কি অবস্থান নেবে? আর আমেরিকা আসলে লাগলো কেন ইরানের পিছনে? আমেরিকার লাভ কি? এই জটিল রাজনীতি বুঝলে পরিষ্কার হয়ে যাবে বিশ্ব রাজনীতি, ভূ রাজনীতি এগুলো কি আসলে কিভাবে কাজ করে। আসেন আজকার আলাপ আল্লাহর নামে শুরু করি। আলোচনা শুরুর আগে আমরা একটু সংক্ষেপে জেনে নিই আগে কি কি ঘটছিল, তাহলে ইরানের সংকট কেন তৈরি হলো সেটা বুঝতে পারবো। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে 2000 সালের দিক থেকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে একটা টানাপোড়েন চলতেছিল। অভিযোগ ছিল ইরান হয়তো পারমাণবিক অস্ত্র বানাইতেছে। পৃথিবীর প্রত্যেকটা দেশে পারমাণবিক কর্মসূচি আছে, কিন্তু বাংলাদেশেরও আছে। এটা শুধু বোমা বানাইতে লাগে না, ইলেকট্রিসিটি বানাইতে লাগে, আমাদের চিকিৎসার জন্য লাগে, ক্যান্সার চিকিৎসার জন্য লাগে, রেডিওথেরাপি মেশিনে লাগে, আপনারা জানেন, এক্স রের জন্য লাগে, এমনকি বুকে যে হার্টের ডাক্তারেরা স্টেন্ট বসায় না, ওই টাইমেও লাগে। স্টেন্ট লাগাইতে গেলে দেখবেন যে ডাক্তার, নার্স, টেকনিশিয়ানরা বুকে স্যারকোনা এরকম একটা ছোট বাক্সের মতো সাদা এটা পড়ে থাকে, রেডিয়েশন মাপে ওইটা। যাই হোক, ইরান পারমাণবিক অস্ত্র বানাবে এই ভয়ে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ইরানের উপরে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়। ইরানের তেল রপ্তানি কমে যায়, ব্যাংকিং ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে, অর্থনীতি স্থবির হয়ে যায়। এই অচল অবস্থা কাটাইতে 2015 সালে ইরান এবং 6 বিশ্বশক্তির মধ্যে একটা চুক্তি হয়। এটা চুক্তিটার নাম ছিল JCPOA, মানে হইতেছে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। কি ছিল সেই চুক্তিতে? চুক্তির মূল কথা ছিল ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করবে, আর বিনিময়ে নিষেধাজ্ঞাটা উঠবে। পারমাণবিক কর্মসূচি সীমিত রাখা মানে প্রকৃতিতে যে ইউরেনিয়াম পাওয়া যায়, মানে যেটা থেকে পারমাণবিক শক্তি আসে আর কি, ওইটা দিয়ে কিছু হয় না, ওইটাতে ঘন করা লাগে, ঘন ঘন। মানে ধরেন চিনি ছাড়া চা হইতেছে প্রাকৃতিক ইউরেনিয়াম, পাইনসা চা হইতেছে অল্প সমৃদ্ধ ইউরেনিয়াম, মানে একটু ঘন হয়েছে। হালকা মিষ্টি চা হইতেছে মাঝারি সমৃদ্ধ ইউরেনিয়াম, আর কড়া মিষ্টির চা হইতেছে বোমার তৈরি গ্রেডের অতি সমৃদ্ধ ইউরেনিয়াম। এটা কেমনে ঘন করে এই ইউরেনিয়াম? মানে মাখন তোলা দেখেছেন না, যে ঘুটা দিয়ে ঘুরায়, ঠিক ইনকে ঘুরে ঘন করে। ইরান রাজি হয় যে এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণটা মাঝারি পর্যায়ে রাখবে, মানে যেটা দিয়ে আরামসে বিদ্যুৎ বানানো যাবে, চিকিৎসার কাজ করা যাবে। এবং আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা যেটা জাতিসংঘের IAEA, ওইটাকে কঠোর নজরদারির সুযোগ দিবে। নজরদারি চলতেছিল। এর ফলে চুক্তি স্বাক্ষর করার পর একটা বড় অংশের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠায় নেওয়া হয়। ইরানের তেল রপ্তানি বাড়ে, বিদেশি বিনিয়োগও আসে। কিন্তু 2018 সালে ট্রাম্প এই চুক্তি একতরফাভাবে বাতিল করে দেয়। যুক্তি ছিল চুক্তিটা যথেষ্ট কঠোর না, মানে ট্রাম্পের পছন্দ মতো, মন মতো হয় না। আবার নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইরান দেখে, আচ্ছা আমিও তো তাইলে ইউরেনিয়াম ঘন করব, আমার তো লাভ নাই, চুক্তিতে তো আমি নাই। তারা পারমাণবিক বোমা বানানোর মতো ঘন করে ফেলে ইউরেনিয়াম। কাছাকাছি ইরানের যুক্তি, আমেরিকা আগে চুক্তি ভাঙছে, আবার নিষেধাজ্ঞা দিছে, তাই বাধ্য হয়ে প্রতিক্রিয়া দেখাইতেছি। চুক্তি ভাঙার দায় যুক্তরাষ্ট্রের। এখন যুক্তরাষ্ট্র কি চায়? এক নাম্বার, ইরান যেন ইউরেনিয়াম আর সমৃদ্ধ নামার করে, মানে ঘন না করে। এটাই শেষ না, তার মজুদ যেটা আছে সেটা যেন কমায়। এটাই শেষ না, আবার কঠোর নজরদারিতে যেন রাজি হয়। এখানেই শেষ না, সে যেন তার ব্যালিস্টিক মিসাইলের কর্মসূচি ত্যাগ করে, এটা যেন আর না বানায়। আর কে? এটাই শেষ না, হিজবুল্লাহ আর ইয়েমেনের হুতিদের যেন সাহায্য না করে। আবার ইসরায়েল দাবি করে ইরানের পারমাণবিক অবকাঠামো পুরা চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে, এটা শেষ করে ফেলতে হবে, মাটির সাথে মিশাই দিতে হবে। একটা দেশে বাইরের দুইটা রাষ্ট্রের ইচ্ছা মতো চলতে হবে। আমেরিকা ইসরায়েল যা চাইবে তাই চলতে হবে। এটা কোনো মর্যাদা সম্পন্ন দেশ করবে? করবে না। এবার আসেন দেখি আসল প্রশ্ন, আমেরিকা ইসরায়েল কি ইরানকে হারাইতে পারবে? প্রথমে বলে নি, আমেরিকার ইসরায়েলের সম্মিলিত সামরিক ক্ষমতার ধারে কাছেও ইরান নাই। তাইলে কি ইরান হারিয়ে যাবে? না, এই প্রশ্নের উত্তর অত সহজে দেওয়া যাবে না।
আসলে আমরা আলাপটা শেষ করলে বুঝবেন আসলে ইরান হেরে যাবে কিনা। যুদ্ধ তো শুধু অস্ত্রের কস্ট বেনিফিট অ্যানালাইসিস না, যুদ্ধ রাষ্ট্রের কাঠামো, ইতিহাস, ভূগোল, মনস্তত্ত্ব সব মিলে একটা পূর্ণাঙ্গ সমীকরণ। আর সেই সমীকরণে ইরানকে সহজে হারানো খুবই কঠিন, প্রায় অসম্ভব। কেন? আমাদের একটু ইতিহাসে ফিরে যেতে হবে। ইরানকে বুঝতে হইলে 1953 সাল থেকে শুরু করতে হবে, যখন ইরানের তেলের মালিকানা ইরানের ছিল না, ব্রিটিশ কোম্পানি ছিল। বিপি নাম দেখেন নাই যে, এর ছিল মালিকানা ব্রিটিশ পেট্রোলিয়াম। 1953 সালে একটা ন্যাশনালিস্ট সরকার ক্ষমতায় আসে, প্রধানমন্ত্রী ছিল মোসাদ্দেক। সে তেল জাতীয়করণ করছিল। এর প্রতিক্রিয়া আমেরিকা সিআইএ কে দিয়া অভ্যুত্থান ঘটায়, তাকে সরায়, শাহকে ক্ষমতায় বসায়। সেই ঘটনা ইরানের রাজনৈতিক চেতনায় গভীর ছাপ ফেলে। বিদেশি হস্তক্ষেপ মানে জাতীয় অপমান। এই বোধ ইরানের রাষ্ট্র স্মৃতির একটা অংশ হয়ে যায়, কালেকটিভ মেমোরির একটা অংশ হয়ে যায়। তারপরে 1779 সালে বিপ্লব হয়, ইরানের বিপ্লব। শুধু ধর্মীয় আবেগ না, বরং দীর্ঘদিনের ক্ষোভ, অপমানবোধ, বিদেশি আগ্রাসন, জাতীয় সম্পদ দখলের বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া, সব মিলায় রাষ্ট্র একটা নতুন কাঠামো নেয়। ইরানের পর বিপ্লবের নতুন শাসন ব্যবস্থা খুব দ্রুত নিজেদের পাওয়ার কনসলিডেট করে ফেলে। সেনাবাহিনীর ভিতরে যে সমস্ত শাহপন্থী উপাদান ছিল সেগুলো ভেঙে দিয়ে তারা নিজেদের অবস্থান মজবুত করে ফেলে। ফলে বহু বছর পরেও সামরিক অভ্যুত্থান ও গণবিক্ষোভ এই সরকার কিন্তু পড়ে যায়নি। এটা কাকতালীয় না, এটা একটা কাঠামোগত ফল। কিছুদিন আগে সারা ইরানে ব্যাপক বিক্ষোভ হয়েছে না? আন্তর্জাতিক শক্তি সাপোর্ট দিচ্ছে, আমেরিকা সাপোর্ট দিচ্ছে, ইরান সরকার বর্বর ভাবে রক্তপাত ঘটায় বিক্ষোভ দমন করছে। হাসিনার মতো পড়ে যায় না কিন্তু। যদিও ইরানের সমাজ গভীরভাবে বিভক্ত হয়েছে। ইরানের বর্তমান রেজিম পছন্দ করে না এমন ইরানিয়ানদের সংখ্যা বাড়ছে অনেক। 1980 সালে ইরাক আক্রমণ করে ইরানকে। প্রথম থেকে ইরান দুর্বল ছিল, এলাকা দখল হয়ে যায়। কিন্তু 1982 সালের মধ্যে ইরান অধিকাংশ দখলকৃত এলাকা পুনরুদ্ধার করে ফেলে। সাদ্দাম হোসেন ভাবছিলেন যে আক্রমণে ইরানের ভিতরে একটা অভ্যুত্থান হবে, বিপ্লবী সরকার পড়ে যাবে। বাস্তব হয়েছে উল্টা। যুদ্ধ রাষ্ট্রকে আরো সংহত করছে। জনগণ, সামরিক বাহিনী সবাই সরকারের পিছনে দাঁড়াইছে। এই যুদ্ধ দীর্ঘায়িত হয়েছিল, বিপুল প্রাণহানি হয়েছিল। খমিনি আপোষহীন ছিলেন। তিনি আমেরিকা সোভিয়েত দুই শক্তিকে গ্রেট শয়তান বলছিলেন। এর ফলে ইরাক ইরান যুদ্ধের সময় আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, আরব রাষ্ট্র অনেকেই ইরাককে সাহায্য দেয়। সেজন্য যুদ্ধটা দীর্ঘ হয়। তবুও ইরান রাষ্ট্র হিসেবে ভেঙে পড়েনি, বরং দীর্ঘ যুদ্ধ তাকে আরো যুদ্ধ সহনশীল রাষ্ট্রে পরিণত করছে। এই আক্রমণ ইরানকে আরো সংহত করবে কিনা সেটা আগামী কয়েকদিনের দুনিয়া দেখবে। খামেনির মৃত্যুর পরে কি ঘটবে এখন অনুমান করা শক্ত, কিন্তু সম্ভাব্য সিনারিও কি হইতে পারে সেটা আমরা একটু আলাপ করতে পারি। যদি শুধু আকাশ থেকে বোমা মারা হয় তাতে সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হইতে পারে, কিন্তু রেজিম চেঞ্জ হয় না, সরকার পতন নিশ্চিত হয় না। ইতিহাসে দেখা গেছে নো ফ্লাই জোন বলেন, দীর্ঘ বোমা বর্ষণ বলেন, এসব চলতে পারে বছরের পর বছর, কিন্তু স্থল আক্রমণ ছাড়া, গ্রাউন্ড ইনভেশন ছাড়া রেজিম চেঞ্জ করা কঠিন। ইরানে গ্রাউন্ড ইনভেশন কেন কঠিন? প্রথমত ভূগোল। স্থল পথে ইরানে ঢুকতে গেলে পশ্চিম ইরানের দীর্ঘ জাগ্রস পর্বতমালা অতিক্রম করতে হবে। পাহাড়ি ভূখণ্ডে বড় আকারের সেনা, ট্যাঙ্ক, সরবরাহ লাইন এগুলো এগায় নেওয়া খুব কঠিন। সরু গিরিপথ থাকে, উঁচু নিচু পথ থাকে। এখানে যারা প্রতিরক্ষা করে, ডিফেন্স করে, তাদের বেশি সুবিধা। ইরান মূলত একটা বিশাল উচ্চভূমি, চারপাশে পর্বতমালা, মাঝখানে মরুভূমি, আর জনবসতি অনেক জায়গায় পাহাড়ের ভেতরে, আড়ালে। এই ভূগোল আক্রমণকারীদের জন্য তিন ভাবে বিপজ্জনক। একটা হচ্ছে মেকানাইজ বাহিনী, এগুলো ট্যাঙ্ক ইত্যাদি, গাড়ি, বহর টহর এই সমস্ত নিয়ে যখন যায়, আগাইতে যায়, তখন গতি কমে যায়। সংকীর্ণ উপত্যকার মধ্যে দিয়ে যেতে হয়। চোক পয়েন্ট আছে, মানে যেখানে আটকায় যেতে পারে। এসব জায়গায় কনভয় আটকায় গেলে ক্ষয়ক্ষতি দ্রুত পারে, উপর থেকে আক্রমণ করবে। যারা ডিফেন্স করে তাদের এখানে সুবিধা, উচ্চভূমি থেকে নজরদারি করতে পারে, অ্যাম্বুশ করতে পারে, প্রতিরক্ষা লাইন তৈরি করা তুলনামূলকভাবে সহজ। ইরান সবসময় এই অ্যাডভান্টেজে থাকবে। রাজধানী বা নগরগুলো এগুলো ইনসুলেটেড, মানে বড় শহরগুলো অনেকটাই পাহাড়ি বলয়ে সুরক্ষিত, চারিপাশে পাহাড়। দ্রুত ধাক্কায়, কুইক থ্রাস্ট যেটাকে বলে মিলিটারি ভাষায়, এটা ফল আনা কঠিন। ইরান সমতল ইরাকের মতো না, এখানে ভূগোল নিজেই এক ধরনের প্রতিরক্ষা বাহিনী হয়ে থাকে। এরপর আছে লজিস্টিক্স বা সরবরাহ। ইনভেশন মানে শুধু সৈন্য যাওয়া না, এটা সাপ্লাইয়ের যুদ্ধ বটে। স্থল আক্রমণে জেতা মানে সাপ্লাই চেনের উপরে বেঁচে থাকা, সাপ্লাই লাইনের উপরে বেঁচে থাকা। প্রত্যেক দিন বিপুল জ্বালানি, গোলা বারুদ, খাবার, যন্ত্রাংশ এই সমস্ত দীর্ঘ রুটে এনে পৌঁছাইতে হবে। পাহাড়, মরুভূমি এই সমস্ত পরিবেশে কনভয় ট্রান্সপোর্ট ইন্টেন্সিভ এবং সিকিউরিটি ইন্টেন্সিভ হয়। একবার সাপ্লাই লাইন যদি ভেঙে যায়, তাহলে ফ্রন্ট লাইনের শক্তি থাকলেও এটা কার্যত থেমে যায়, কাজ করতে পারে না, আক্রমণ করতে পারে না। এটাই বড় পার্থক্য।